সমস্ত মেডিকেল স্টুডেন্টরা, আমাদের এখন ছেলে মেয়ে, তারা যেভাবে প্রতিবাদ করছে, আমি যতদিন আমার মেয়ের বিচার না পাই, আমিও তারা যেভাবে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে থাকতে চাই। ভাত বাড়ো, আমি আসছি, একসাথে খাবো। আর কোনো দিন বলবে না, আর কোনো দিন বলবে না। ভাত বাড়ো, আমি আসছি, একসাথে খাবো। আর কোনো দিন বলবে না, আর কোনো দিন বলবে না। নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। বিচার চায় আর আরজি কর। আর ইতিমধ্যেই আরজি করে আন্দোলনকারীদের পাশে থাকার জন্য বার্তা দিয়েছেন নির্যাতিতার মা। এরই সঙ্গে প্রতিবাদের ঝড় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আছড়ে পড়ছে এবং তারই সঙ্গে কিন্তু তদন্ত কোথায় দাঁড়িয়ে রয়েছে সেদিকেও আমাদের নজর থাকছে। আর অপরদিকে আরজি করে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তার তদন্তও কিন্তু সিবিআই করবে। পরপর আপডেটের দিকে নজর রাখবো। আর প্রসঙ্গ উঠছে রাত দখলের ডাক যারা দিয়েছিল তাদের কাছ থেকেই কি আন্দোলন কোথাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। সঙ্গে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে স্টুডিও এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা স্নেহাশিস চক্রবর্তী, রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ, রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি, রয়েছেন চিকিৎসক ডক্টর সুবীর গাঙ্গুলি এবং রয়েছেন রিমঝিম সিনহা, আন্দোলনকারী। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় আসার আগে নির্যাতিতার মা বাবা তারা কি বলেছেন আজ আমাদেরকে জি 24 ঘন্টায় শোনা। কলকাতা, আপনাদের কাছে একটা বার্তাও দিতে চাই। সমস্ত বিশ্ববাসী পাশে আছে, সমস্ত মেডিকেল স্টুডেন্টরা, আমাদের এখন ছেলে মেয়ে, তারা যেভাবে প্রতিবাদ করছে, আমি যতদিন আমার মেয়ের বিচার না পাই তারা যেন ততদিন আমার পাশে দাঁড়ায়। আমিও তাদের পাশে দাঁড়াতে চাই, আমিও আরজি করে যেতে চাই, তাদের সামনে দাঁড়াতে চাই। তারা যেভাবে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে থাকতে চাই। রাজনৈতিক দলগুলো তারা না, আমি কোনো রাজনীতি চাই না, কোনো সিবিআই কিছুই বুঝি না। আমি শুধু চাই আমার মেয়ের দোষীরা যেন ধরা পড়ে। তার জন্য আমাদের যা করতে আমরা করব এবং যত দূর যেতে হয় যাব। ইতিমধ্যে নির্যাতিতার মায়ের বক্তব্য এবং সঙ্গে তার বাবার বক্তব্য জি 24 ঘন্টা আপনাদের সামনে তুলে ধরলো। আর আরজি করে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলনে এই মুহূর্তে রয়েছে তাদের সঙ্গেই রয়েছে আমাদের প্রতিনিধি রণয়। রণয়ের কাছে সরাসরি চলে যাব। রণয়, ইতিমধ্যে নির্যাতিতার মা তিনি জানিয়েছেন আন্দোলনকারীদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে থাকতে চান। আর অপরদিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু অনুরোধ করা হয়েছে যাতে এই মুহূর্তে আরজি করের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা যাতে তাদের কর্মবিরতি তুলে নেন। তোমার সঙ্গে তারা রয়েছেন, কি বলছেন তারা? একদমই শিলাদিত্য, আমার সঙ্গে রয়েছেন ডক্টর শাহ গুপ্তা রয়েছেন। শাহ গুপ্তা, গত 9 আগস্ট থেকে আজকে 23 তারিখ, 14 দিন হয়ে গেল, আন্দোলন চলছে একটানা। তোমরা কি সুপ্রিম কোর্টও আবেদন করেছে, অনুরোধ করেছে কর্মবিরতি তুলে নেওয়ার জন্য, তোমরা কি কর্মবিরতি তুলে নেবে? আমরা এই মুহূর্তে আমাদের কর্মবিরতি তুলছি না, ঠিক আছে? এবং সুপ্রিম কোর্ট আমাদের থেকে আবেদন করেছেন, কিন্তু সুপ্রিম কোর্ট এটাও বলেছেন যে কোনো পিসফুল প্রোটেস্টকে কোনো বাই ফোর্স আমাদের তুলে দিতে পারবে না। আমরা এখানে এই কর্মবিরতি শুরু করেছিলাম আমাদের অভয়ার বিচারের জন্য, যাতে আমাদের অভয়া বিচার পাক। কারণ কি আমাদের অন্য জায়গায়, মানে অন্য কলেজ বা অন্য ইনস্টিটিউটের সাথে সেমভাবে কম্পেয়ার করলে চলবে না। এই জায়গাতেই হচ্ছে এই মর্মান্তিক ইনসিডেন্টটা ঘটেছিল, যেখানে আমাদের অভয়াকে এই বিষয়ে একটা ছোট্ট প্রশ্ন, তোমাদের আন্দোলন জি 24 ঘন্টা লাগাতার দেখিয়ে চলেছে। অপরদিকে যারা রোগীরা যারা আসছে তারাও আমাদের ক্যামেরার সামনে বলছে যে তারা ঠিক মতন পরিষেবা পাচ্ছে না, তাদেরকে রেফার করে দেওয়া হচ্ছে বা বলে দেওয়া হচ্ছে অন্যত্র চলে যাওয়ার জন্য। রোগীরাও তো পরিষেবা পাচ্ছে না ঠিকঠাক। দেখুন, এটা একদমই ভুল কথা যে রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে না। এটা আমি সাধারণ জনগণের কাছেও আমি এই জিনিসটা জানাতে চাই যে আমাদের পরিষেবা খোলা আছে, আমাদের আউটডোরও চলছে, আমাদের এমার্জেন্সিও রানিং। আমরা জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছি, কিন্তু সিনিয়র ডাক্তার একেবারে ধন্যবাদ রণয়। কথা বললাম আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারির সঙ্গে এবং চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিলেন তারা এই মুহূর্তে আন্দোলনে অনড়, যদিও তাদের মধ্যে আলোচনা চলছে, মিটিং চলছে। স্নেহাশিসদা, একটু আগে আপনিও শুনলেন যে নির্যাতিতার মা বাবা তাদের বক্তব্য। মা ইতিমধ্যেই বলে দিলেন যে তিনিও আন্দোলনকারী ছাত্রদের পাশে যেতে চান ওই হাসপাতালে, অর্থাৎ আরজি করে। দেখুন, সন্তানহারা মায়ের যে যন্ত্রণা বা আর্তনাদ, এটা তো সব থেকে বেশি। ফলে তিনি বিচারের জন্য যে কোনো জায়গায় যে কোনো পথেই হাঁটতে পারেন। আমাদের ওনার প্রতি ওনাদের যে চাওয়া
সেই চাওয়াটা আমাদের সবার চাওয়ার মধ্যে এক হয়ে গিয়েছে। সারা বাংলার মানুষ বিচার চাইছে, দোষীদের কঠোর শাস্তি চাইছে, এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফাঁসি চেয়েছেন এবং চরমতম শাস্তি চেয়েছেন। আমাদের দলেরও সাধারণ সম্পাদক এবং তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে বাংলার সমস্ত মানুষ যেভাবে বিচার চেয়েছে। এখানে তো এই যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তাদের প্রতি সহমর্মিতা আমাদের আছে, সাপোর্ট আছে। আমরা শুধু সরকারের পক্ষ থেকে যেটা অনুরোধ রাখার সেটা হচ্ছে যে আন্দোলন চলুক, দাবি চলুক, কিন্তু রোগীদের যে পরিষেবা সেটা যদি অল্টারনেটিভ ওয়েতে হাসপাতালগুলোতে দেয় তাহলে অনেক অসুস্থ মানুষ আছে যারা চিকিৎসা না পেয়ে তাদেরও জীবন সংশয়ের মধ্যে পড়তে পারে। এগুলো আমাদের অনুরোধ থাকবে। তবে এখন সুপ্রিম কোর্টের হাতে বিচার প্রক্রিয়া রয়েছে, সিবিআই তদন্ত করছে। আমাদের দাবি হচ্ছে দ্রুত তদন্ত, এবং আমাদের মুখ্যমন্ত্রী দেখেছেন যে এই যে ঘটনা ঘটেছে, নারকীয় ঘটনা, সুপ্রিম কোর্টেরও অবজারভেশন, সামাজিক ব্যাধি এটা। প্রতিদিন 90 জন করে ধর্ষিতা হচ্ছে ভারতবর্ষে। এই সামাজিক ব্যাধি দূর করার জন্য মুখ্যমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন এটাই, যে আমরা পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে দিয়ে এমন কিছু শক্ত আইন বা বিচার ব্যবস্থার মধ্যে আনতে পারি যে দ্রুত এই ধরনের অপরাধ যারা করে তাদের যেন কঠোর শাস্তি হয়। এবং আমাদের দাবিও তাই যে কঠোর শাস্তি, দ্রুত তদন্ত হোক এবং যারা দোষী চিহ্নিত হোক এবং তাদের কঠোর শাস্তি হোক। এই জায়গাটা আমাদের কোনো বিরোধ কারোর সাথেই নেই। অপেক্ষা করতে হবে তার জন্য, এবং সে কারণেই কিন্তু এই মুহূর্তে পথে নেমেছেন মানুষ। সজলদা, নির্যাতিতার মা ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন আন্দোলনকারীদের পাশে থাকার জন্য, তিনি বলেছেন। খুব স্বাভাবিক, এটার তো কোনো দ্বিমত নেই। যার মেয়ের জন্যই আন্দোলন হচ্ছেন তিনি সন্তানহারা মা, তিনি আন্দোলনের পাশে থাকবেন না, এটা কখনো স্বাভাবিকভাবে এটা এক্সপেক্ট করাটাই উচিত না। থাকবেন না, থাকবেন এটাই ধরে নেওয়া যায়, এবং থাকার প্রয়োজনীয়তাও আছে। সারা বাংলার মায়েরা যখন নেমেছেন তখন তার মাই বা কেন ঘরে বসে থাকবেন। কিন্তু আমি সুভাষিসদা যে কথা বললেন, স্নেহাশিসদা যে কথা বললেন, আমি সেটাকে একটু বলি। মমতাদি ফাঁসি চেয়েছেন, ভালো কথা, খুবই ভালো কথা, ফাঁসি চেয়েছেন। আমি ওনাকে কতগুলো জিনিস মনে করাতে চাই। একটা শুক্রবার, গত শুক্রবার সম্ভবত, তিনি একটা আন্দোলন করছিলেন, সমস্ত বেশিরভাগই স্টেজে মহিলা নেত্রীরা ছিলেন আপনাদের। তিনি শুক্রবার দাঁড়িয়ে বলছিলেন রবিবার ফাঁসি চাই। দাদা, আপনি কি নিজেও এটা বিশ্বাস করেন? এই যে বিচার ব্যবস্থায় এখানে আপনি রবিবার ফাঁসি চাইছেন শুক্রবার দাঁড়িয়ে, এইটা বলে যে বিষয়টাকে কতটা লঘু করছেন এবং হাস্যকর করে তুলছেন উনি, সেটাই দেখার বিষয়। দেখুন, আমি রাজনীতি টানতে চাই না, আমি এখানে রাজনীতি টানতে চাই না। আপনারা বলেছেন 90 জন মানুষ ধর্ষিতা হচ্ছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই 90 জনের একজন আমার পশ্চিমবঙ্গের বিভিন্ন চ্যানেল বিভিন্ন নামে তাকে ডাকছে। আমাদের পশ্চিমবঙ্গেরই একটি মেয়ে এই মুহূর্তে আছেন, তাকে নিয়ে বলছেন দ্রুত বিচার চেয়েছেন মুখ্যমন্ত্রী। আচ্ছা, দ্রুত বিচারের ব্যাপারটা কামদুনির বেলায় উনি কি বলেছিলেন? কামদুনির বেলায় বলেছিলেন 15 দিনের মধ্যে আমরা সমস্ত করে তদন্ত করে চার্জশিট জমা দিয়ে 90 দিনের মধ্যে রেজাল্ট এনে দেবো। 10 বছর ধরে হাইকোর্টে মামলাটা ওঠেনি। আমি যদি খুব ভুল না বলে থাকি 12-14 জন পিপি বদল হয়ে গেছে, এবং কোর্ট তাদেরকে মুক্তি দিয়েছে। মুক্তি দিয়ে বলেছে যে মানে উপযুক্ত প্রমাণ সরকার পেশ করতে পারেনি, ঠিক সেই কারণে আমি মুক্তি দিতে বাধ্য হলাম। আজকে পুলিশ তাদের সেফটি দিচ্ছে, পুলিশ এই অপরাধীদের নিরাপত্তা দিচ্ছে। এই তো মমতাদির ফাঁসি চাওয়া, এই তো মমতাদির দ্রুত বিচার। আজকে আন্দোলনটা ছিল জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর অভয়া। এক একটা চ্যানেল এক একটা, আপনারা কি বলছেন এক্ষুনি আমার মনে পড়ছে না, এক একটা চ্যানেল এক এক রকম নামে ডাকছে। যাই হোক, তার জন্য জাস্টিস। আজকে দেখুন, আপনি 100 জন লোককে জিজ্ঞাসা করুন যে আপনি রাজনীতি করেন, 90 জন লোক বলবে না আমি কোনো রাজনীতি করি না। কিন্তু আপনি পশ্চিমবঙ্গের 100 জন মানুষকে জিজ্ঞাসা করুন, আপনি মোহনবাগান ইস্ট বেঙ্গল, যে জীবনে ফুটবলে লাথি মারিনি, যে ফুটবলটা চোখের সামনে দেখেনি, সেও বলবে আইদার মোহনবাগান অর ইস্ট বেঙ্গল। কিছু মানুষ মোহামেডান বলবেন। এই যে অবস্থায় তাদেরকে, তারা গেল আন্দোলন করতে, তাদেরকে লাঠি মারলেন, ব্যাপারটা অন্যদিকে চলে গেল। মানে প্রথমে ছিল জাস্টিস ফর দ্য আরজি কর, যেই লাঠি মারলেন হয়ে গেল দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রী পদত্যাগ। ডাক্তাররা কে কি সমাজ মাধ্যমে লিখেছে, আজকের দিনে বড় ঘটনাটা কোনটা? আজকের দিনের বড় ঘটনা কি ডাক্তার কি সমাজ মাধ্যমে লিখছেন সেটা? ডাক্তারদেরকে লালবাজারে দেখা করতে হবে। আজকে 21 সালের দ্রুত তদন্ত, দ্রুত তদন্ত, 21 সালের অভিযোগ,
21 সালের অভিযোগের ভিত্তিতে আজকে উনি সিট গঠন করছেন। ছেড়ে দিন, এই যে ডেপুটি সুপার, যিনি প্রাক্তন ডেপুটি সুপার, যিনি মামলা করেছেন হাইকোর্টে, যার জন্য আজ মামলাটা সিবিআই এর কাছে গেল, তিনি গত কয়েকদিন আগে এফআইআর করতে গেছিলেন, তালা থানা সেই এফআইআরটা অব্দি নেয়নি। আপনি দ্রুত কথা বলছেন আন্দোলনের, পুরো ব্যাপারটাই মুখ্যমন্ত্রী একটা ফার্স্ট জায়গায় নিয়ে চলে এসেছে, আমরা একটা হাস্যকর জায়গায় নিয়ে আমি একটু এসেছে। প্রত্যেকের কাছে আসবো। সজলদার বক্তব্যের সৈকত আমি জানি প্রতিক্রিয়া নেবার রয়েছে, আসবো, ডক্টর গাঙ্গুলিও রয়েছে, কিন্তু রাত দখল করার জন্য যারা ডাক দিয়েছিলেন সংগঠিতভাবে তাদের মধ্যে রিমঝিম আমাদের সঙ্গে রয়েছে। রিমঝিম এক তো মা ইতিমধ্যে বলেছেন, নির্যাতিতার মা, যে আন্দোলনকারীদের পাশে থাকার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছেন। আমার প্রশ্ন তো এক তো সেই প্রসঙ্গের প্রতিক্রিয়া, দ্বিতীয়ত যেটা থাকবে রাত দখলের ডাক যারা দিল, আমরা দেখলাম 14ই আগস্ট রাজ্যে, কলকাতায়, দেশে, এমনকি বিদেশেও তারপর থেকে আরও বেশি ছবি যা সামনে এসেছে, কোথাও কি আন্দোলন হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা হয়েছে? একদমই হাইজ্যাক করার চেষ্টা তো হচ্ছে বলেই আমার মনে হয়, কারণ সাধারণ মানুষ বাইরে এসে 14 তারিখে এটা জানিয়ে দিয়েছিলেন, যখন বাংলায় 300টি জায়গায় মানুষ বাইরে এসেছেন, দেশে নানান জায়গায় মানুষ বাইরে এসেছেন। 14 তারিখ 15 তারিখ এই দুটি রাতকে তারা নিজের মতন করে আপন করেছেন এবং নিজের আন্দোলনকে নিজের মতন নিজের ভাষা দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তারা উল্টো দিকে এটাও বলেছেন যে দলীয় রাজনীতিকে তারা নস্যাৎ করছেন। তারা এটা বারবার বলেছেন যে তারা ভরসা হারিয়েছেন, তাদের বাইরে আসা এবং তাদের এই আন্দোলনের পক্ষে দাঁড়ানো মানেই এটা আমরা বুঝতে পারছি যে এতদিন ধরে আমাদের সংসদে যে রাজনীতি চলেছে বা যে দলগুলো সেই রাজনীতিতে পার্টিসিপেট করেছে তাদের উপর থেকে মানুষ ভরসা হারিয়েছেন, কারণ তাদের প্রত্যেকের শাসনকালেই নানান ধরনের ঘটনা ঘটেছে। সেটা বিজেপি হতে পারে, সেটা সিপিএম হতে পারে, সেটা তৃণমূল হতে পারে, এবং আমরা মহিলা হিসেবে কখনোই খুব সেফ ফিল করিনি এবং সেই কারণেই এই ধরনের বার্তা দিতে বাধ্য হয়েছি, এই ধরনের আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। এবং এখনও দেখা যাচ্ছে যে যেরকম 27 তারিখে একটি কল হয়েছে, সেটি এবিভিপি দিয়েছে, খুব ভালো করেই বোঝা যাচ্ছে তারা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম করে তারা মানে বোঝাতে চাইছেন যে তারা অ্যাজ ইফ খুব সাধারণ ছাত্র সমাজ, যাদের যে পার্টি, বিজেপি পার্টির সময় হাতরাসের কেস আমরা দেখেছি, আমরা উন্নাওয়ের কেস দেখেছি, আমরা কাঠুয়ার কেস দেখেছি, আমরা বিলকিস বানোর কেস দেখেছি, যেখানে রীতিমতো মালা পরিয়ে বরণ করা হয়েছে গ্যাং রেপিস্টদেরকে এবং বলা হয়েছে যে তারা রেপ করতে পারেন না কারণ তারা ব্রাহ্মণ। এই ধরনের স্টেটমেন্ট যে পার্টি রাখতে পারে, তার ছাত্রদল কোন নির্লজ্জতায় আসলে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম নিয়ে পথে নামার ডাক দিতে পারে, সেইটা আগে তাদের নিজের দিকে ঘুরে দেখা উচিত এবং এটা বোঝা উচিত যে সাধারণ মানুষ এই সংসদীয় রাজনীতির খেলায় ভরসা হারিয়েছেন। তারা বুঝতে পেরেছেন এই খেলা আসলে কি এবং আসলে লোকজন ভোট দখলের লড়াইতেই থাকে এবং সাধারণ মানুষ এখন চাইছেন, সাধারণ নারীরা এখন চাইছেন যে তাদের যা দাবি, তাদের যা বদল দরকার এই সিস্টেমের মধ্যে, তারা নিজেরাই রাস্তায় নেবেন। সেইটাই এই রাত দখল আন্দোলনের মেন স্টেটমেন্ট। সৈকত, না দেখুন, প্রথমত হচ্ছে স্নেহাশিসদার এত সুন্দর স্টেটমেন্টটা যদি তৃণমূলের প্রথম থেকে অফিসিয়াল স্টেটমেন্ট বা স্ট্যান্ড পয়েন্ট হতো তাহলে আলাদা কথা ছিল, কিন্তু তৃণমূলের কাছে এই নির্যাতিতার পরিবারের কাছে বার্তা কীরকম ছিল? প্রথমে আমি বলছি না, নির্যাতিতার মা বাবা বারে বারে আপনাদের সংবাদ মাধ্যমের কাছে যে কথা বলেছেন, বারে বারে পুলিশ কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, বারে বারে তদন্তকে একমুখী করবার চেষ্টা করা হয়েছে। ওই রকম একটা পরিস্থিতিতে আমরা যখন সবাই উই ওয়ান্ট জাস্টিস মুভমেন্টের মধ্যে আছি, তখন মাননীয় মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়ে সরাসরি টাকার প্রস্তাব দিয়েছেন, ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছেন। আমি বলছি নির্যাতিতার পরিবার, নাগরিক সমাজ, সংবাদ মাধ্যম, বিরোধী রাজনৈতিক দল প্রত্যেকের যা যা অবজারভেশন ছিল, গতকালকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের যে অবজারভেশন প্রায় হুবহু মিলছে, কোথাও তো কিছু ভুল ছিল এবং এই ভুল ত্রুটিগুলো শুরু হয়েছে শুধুমাত্র এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়া এমনটার মধ্যে দিয়ে নয়। আমরা বারে বারে এই কথা মনে করি যে এটা শুধুমাত্র নর্মাল রেপ অ্যান্ড মার্ডার কেস নয়, এটা হচ্ছে সিস্টেমেটিক একটা করাপশনকে আড়াল করবার চেষ্টা। কেন, মানে আমি রিপিট করছি না পয়েন্টগুলো, আমি বলছি কেন বলুন তো? মাননীয় মুখ্যমন্ত্রী ফাঁসি চেয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী কার ফাঁসি চেয়েছেন আমি জানি না, কারণ স্লিপ অফ টাং বেরিয়ে গেছিল নির্যাতিতার ফাঁসি চান। যাই হোক, মালদায় কিছু লোক বলেছে মমতা ব্যানার্জি ফাঁসি। আচ্ছা, এবার আমার পয়েন্ট হচ্ছে যে কি এমন আছে প্রিন্সিপালের মধ্যে যার বিরুদ্ধে এত অভিযোগ, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন বাঁচাতে চাইছে? দুই, আজকে সিট তৈরি করা হচ্ছে, আজ অবধি যতগুলো কমিশন হয়েছে, যতগুলো সিট হয়েছে, কোনো তদন্ত কমিশনের রিপোর্ট সামনে এসছে, কোনো সিটের তদন্ত সামনে এসছে? আর বিচার ব্যবস্থার ওপর ভরসা আছে বলে আমরা বারে বারে বলছি জুডিশিয়াল ইনকোয়ারি, আমরা বারে বারে কোর্ট মনিটরিং তদন্তের দিকে যাচ্ছি। দেখুন, কিছুক্ষণ আগে রিমঝিম দেবী বললেন একটা কথা,
14 তারিখের আন্দোলন আমি কোনোভাবে মনে করি না কোনো এক ব্যক্তি বিশেষে, কোনো এক ইন্ডিভিজুয়াল, কোনো একটা পলিটিক্যাল পার্টি তার ক্রেডিট নিতে পারে। 14 তারিখের আন্দোলন নাগরিক আন্দোলন। 2011-র আগে নন্দীগ্রাম পরবর্তীকালে কলকাতায় যে নাগরিক আন্দোলন ছিল তাকে ছাপিয়ে গিয়ে ব্যাপকভাবে গোটা রাজ্যের মানুষের পার্ক স্ট্রিট থেকে জমতে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ 14ই আগস্টের রাত্রে। দেখুন, পলিটিক্স যদি আমরা করতে যাই, আমরা প্রথমেই বিশ্বাস করি এই কথা, অ্যাপলিটিক্যাল ইজ দ্য বেস্ট পলিটিক্যাল ওয়ার্ড। এই কথা রিমঝিম দেবীর মুখে যে কথা শুনছি, এই কথা একটা সময় জঙ্গলমহলে সুচিত্রা দেবীর মুখে শুনতাম। সুচিত্রা দেবী এখন তৃণমূলের জেলা পরিষদের সদস্যা। যাই হোক, আমার বক্তব্যটা হচ্ছে যে রাজনীতির সিস্টেমের বলি আজকের এই নির্যাতিতা। তাহলে রাজনৈতিক সিস্টেমকে পাল্টাতে গেলে রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়েই পাল্টাতে হবে, আর তার জন্যই আমাদের স্লোগান দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। স্লোগানের ঊর্ধ্বে আমরা আলোচনায় রয়েছি, স্লোগানের ঊর্ধ্বে কথা বলবো। ডক্টর গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন। প্লিজ প্লিজ সৈকত প্লিজ, এটা তো স্লোগান দেওয়া যায় না, এটা তো আমরা তো আলোচনা যায়। আমরা একটা রিকোয়েস্ট থাকবে সৈকত, আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেখানে সমাজ আন্দোলিত, যেখানে সবাই না। প্লিজ ডক্টর গাঙ্গুলির কাছে যাবো, প্লিজ একটুখানি। ডক্টর গাঙ্গুলি, আমার দুটো প্রশ্ন থাকবে। প্রশ্ন এক, মানে প্রথম প্রশ্নটাই যেটা থাকবে, ইতিমধ্যেই আপনি জানেন যে আরজি করের আর্থিক দুর্নীতির প্রসঙ্গে সিবিআই তদন্তের কথা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশে বলা হয়েছে। এক প্রাক্তন, মানে আরজি করের প্রাক্তনী হিসেবে বিষয়টাকে কোন চোখে দেখছেন, প্রথমে জানতে চাইবে ডক্টর গাঙ্গুলি। এটা তো আমরা যেহেতু প্রাক্তনী এবং আমি প্রাক্তনী ছাত্র সংসদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত দীর্ঘদিন ধরে, আমরা কিন্তু এটা জানি যে 2021 সাল থেকেই, অর্থাৎ ওই প্রিন্সিপাল তিনি জয়েন করার পর থেকে কিছুদিন পর থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে শুরু করে, এবং তখন এগুলো কানাঘুষো ছিল, লোকজন ফিসফিস করে বলতো, একটু একটু আমরা বুঝতেও পারতাম। কিন্তু পরবর্তীকালে এটা আমি 2018 সালের রিটায়ার করার পর থেকে আমি মাঝে মাঝে এক্সিডেন্ট শুনে যেতাম। আমি আরজি কর থেকেই রিটায়ার করেছি। 2020-21 সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে, সন্দীপ বাবু সেই সময় জয়েন করেছিলেন 2020-তেও সম্ভবত, আমি খুব, বা 2021-এও হতে পারে। সেই সময় থেকে কিন্তু এইগুলো লোকের মুখে মুখে ফিসফিস করে নানা কথাবার্তা শোনা যেত, এবং আখতার আলীর সঙ্গে যখন বিরোধটা হয় ওই 21-এর শেষের দিক থেকে বা 22-এর প্রথম দিকে, সেই সময় কিন্তু আখতার আলী বিভিন্ন জায়গায় কিন্তু কমপ্লেন করা শুরু করেন, কিন্তু সেই কমপ্লেন গুলোর কোনো কগনিজেন্স কোথাও দেওয়া হয়নি, বরঞ্চ তাকে ম্যানিপুলেট করে ট্রান্সফার করে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। কারা করেছেন বলে আপনার অভিযোগ? কারা করেন? ট্রান্সফার তো স্বাস্থ্য দপ্তর করেছে, এবং শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আছে, তখনও ছিল, এখনো আছে। সুতরাং স্বাস্থ্য দপ্তর থেকে, আরো বললে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী। সুতরাং এইটা যদি আমি ধরে নেই যে এইটা হয়েছিল, তাহলে কিন্তু মানে মুখ্যমন্ত্রী এত ব্যস্ততার মধ্যে সবকিছু দেখতে পারেননি ইত্যাদি যুক্তিগুলো আমি জানি, কিন্তু নৈতিক দায় বলে একটা বিষয় আছে। সুতরাং আমি দুর্নীতি তদন্ত আমি চাইলাম, তার কোনো কগনিজেন্স দেওয়া হলো না। তার নিচে ডিএইচএস আছেন, ডিএমই আছেন, আজকে প্রিন্সিপাল সেক্রেটারি নিগম আছে। এই যে মানুষরা যাদের দিয়ে স্বাস্থ্য দপ্তর হয়, আমাদের প্রশ্ন, সত্যি কি তারা চালান না অন্য কেউ চালান? ডক্টর গাঙ্গুলি প্লিজ আমাদের সঙ্গে থাকুন, আপনার প্রশ্ন নিয়ে আমরা উত্তর খোঁজার চেষ্টা করবো। সলিলা একটুখানি প্লিজ। ইতিমধ্যেই জি 24 ঘন্টার তরফ থেকে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় গিয়েছিল এবং নির্যাতিতার বাবা মার সঙ্গে কথা বলেছে, এবং সেখানেই কিন্তু 3বার ফোনের প্রসঙ্গ উঠে এসেছে। এই 3বার ফোন প্রসঙ্গ নিয়ে বাবা মা আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়কে ঠিক কি বলেছেন শোনাবো। মেয়ের সাথে রাত 11:15-তে কথা হয়েছিল, মেয়ে বলেছিল। তারপরে 8:30টায় রোজই ফোন করে, শুক্রবার ফোন করেনি, আমি 2বার ফোন করেছি, ফোন বেজে গেছে, আমি ভেবেছি হয়তো ব্যস্ত আছে। তারপর 10:53 হসপিটাল থেকে ফোন আসে, আপনারা লোক বলছেন, আপনারা একটু আসুন, অসুস্থ। তখন ওর বাবা আবার ফোন করে 10:53, মানে শুক্রবার সকাল 10:53। তারপরে আমি আবার ফোন করি, ফোন করলে ওনারা বলেন ওনাকে এমার্জেন্সি নিয়ে যাচ্ছে। আমি কি ডাক্তার যে আমি বলবো কি হয়েছে, আপনারা তাড়াতাড়ি আসুন। কিছুক্ষণ পরে আবার ফোন এলো, এবার আমি করার পরে উনি কেটে দিলেন। তারপরে আবার কিছুক্ষণ 2-3 মিনিট পরেই আবার উনি ফোন করছেন, অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার মেয়ে মনে হচ্ছে আর সুইসাইড করেছে। তখন আমরা তো এমনিতেই ব্যস্ত হয়ে গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম, মেয়েরই গাড়ি বাড়িতে ছিল।
ড্রাইভারকে সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে এসে গাড়িতে করে চলে গেলাম হসপিটালে। 12টা 1 ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছে গেছি। এবার তারপরে হ্যাঁ পরপর 3বার উনিই করেছিলেন। তো এবং পরে মানে অ্যাসিস্ট্যান্ট সুপারই, হ্যাঁ তারপরে আমি করেছিলাম। তারপরে আবার উনি রিপিট ফোন করে বললেন, এবং কিছুক্ষণ পরে একজন পুরুষ কণ্ঠ ফোন করেছিল, বলে আপনারা আসছেন তো? আমি হ্যাঁ আসছি। স্নেহাশিস দা, আন্দোলন হাইজ্যাকের প্রসঙ্গে যাওয়ার আগে ঠিক এই প্রসঙ্গে সরলদা প্লিজ একটুখানি। স্নেহাশিস দা, এই যে প্রসঙ্গগুলো উঠছে, কোথাও কি একটা মনে হচ্ছে না যে গাফিলতি রয়ে গেছে, যে কারণে বারবার করে তদন্ত, এত দাবি, এত বক্তব্য উঠে আসছে? এক, দ্বিতীয়ত সন্দীপ ঘোষ প্রসঙ্গে এর আগেও বারবার অভিযোগ জানানো হয়েছিল, কেনই বা ব্যবস্থা নেওয়া হয়নি? বিষয় একটা হচ্ছে, যেটা বলি যে সৈকত একটু আগে বললো যে স্নেহাশিস দা যে ভাষায় কথা বলছে এটা আগে বলা হয়নি, এটা কথাটা ঠিক নয়। কারণ এই ঘটনা ঘটার পরেই দীর্ঘক্ষণ ধরে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, এবং সেখানে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে তিনি আছেন, কঠোর শাস্তি চাই, এগুলো সবই তিনি বলেছেন। এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যাপিটাল পানিশমেন্ট এবং চূড়ান্ত শাস্তি এসব সবই হয়ে গেছে, এখন সেটা বিষয় না, এটা নতুন কোনো কথা না, এটা কোনো কথা না। আমি এবার যেটা ওনার কাছে বলছি সেটা যে দেখুন, বিষয়টা হচ্ছে যে এখন এটা সিবিআই এবং সুপ্রিম কোর্টের আন্ডারে বিচার প্রক্রিয়া চলছে। সিবিআই এর বিচার তদন্তের জন্য না, হসপিটাল ভাঙা নিয়ে তো সিবিআই এর ব্যাপার কিছু নেই। হসপিটালটা ভাঙলো কারা? মুখ্যমন্ত্রী বললেন তো দ্রুত বিচারটি চাইতে, আমরা পাশে আছি, সাথে আছি, সজল আমি একটা কথা বলছি, এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় যে ধরনের গুজব এবং মিথ্যে ছড়ানো হয়েছে তোমাদের দল থেকে এবং সিপিএম থেকে, সেটা কিন্তু আজকে কিন্তু পুরো আজকে কিন্তু সেটা প্রমাণিত হয়েছে। এর কি মানে আছে? ওই হসপিটাল পুলিশ থেকে পাত্রচাইয়ের মতন সন্ধান চাইয়ের যে বিজ্ঞাপন দিয়েছিল যে ছেলেগুলোর, সেই ছেলেগুলোকে কটাকে এখন অবধি পুলিশ গ্রেফতার করেছে? তারপরেই পুলিশ 30 জনকে গ্রেফতার করেছে। পুলিশ পুলিশের কাজ করছে। দিয়েছিল 70 জনের ছবি গ্রেফতার হলো না কেন এখনো? সজল ওই দিকে আলোচনাটা নিয়ে গেলে সময় ভীষণ কম আছে, খুব ইম্পর্টেন্ট বিষয়। মুখ্যমন্ত্রী কি বলেছেন? যে চূড়ান্ত শাস্তি সবাই আমরা চাইছি, দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, এবং এটা যে একটা সামাজিক অপরাধ, সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটা, এবং আগের সরকার স্বাধীনতার পর যতদিন চলছে এ ঘটতেই চলেছে। এই সামাজিক যে ব্যাধি, সময় আপনার এগুলো মনে পড়েনি যেগুলো স্বাভাবিকভাবে ঘটেই চলেছে? তখন আপনি রাজনীতি করেছেন, তখন আপনি চিৎকার করেছেন, তখন আপনি কমিটি টিম পাঠিয়েছেন। না না, আপনারাই তো বলে যাচ্ছেন। আমি এই তর্ক করতে এখানে আসিনি। তোমাদের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেনি, তোমাদের পদত্যাগ করেনি, ঠিক কথা। জ্যোতি বসু পদত্যাগ করেনি বাদতলার পর, একদম রাইট। তাহলে এখন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ কেন করবে? দাদা আপনি ঠিক, এটা সামাজিক অপরাধ ধরে নিয়ে এটা নির্মূল করার জন্য একদম নির্মূল সবাইকে করতে হবে। আমি এক লাইন বলিনি, জ্যোতিবাবু পদত্যাগ করেননি, হাতরাস কোন রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন? কেউ করেনি, কিন্তু যিনি পদত্যাগ চেয়েছেন এই অপরাধগুলোর জন্য, তার রাজ্যে যখন অপরাধ হয় তখন তার তো উচিত নৈতিক দায়িত্ব। ওই সৈকত বলছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই সামাজিক দূর করার জন্য উদ্যোগী হয়েছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি তো, আমি একমাত্র মমতা ব্যানার্জি, এবং কলকাতা ভারতবর্ষের সবথেকে নিরাপদ শহর, এটা তোমাদের এনসিআরবির রিপোর্ট অনুযায়ী। আরে রিপোর্টই দেন না আপনারা। আমি এক লাইন বলি, ঠিক বলেছেন যে মমতা ব্যানার্জি একমাত্র ব্যক্তি যিনি এত কথা বলেছেন। মমতা ব্যানার্জি পার্কস্ট্রিটের পর বলেছিলেন ছোট ঘটনা বা সাজানো ঘটনা, কামদুনির পর প্রতিটার বিষয়ে অ্যারেস্ট হয়েছে, গ্রেফতার হয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা হয়েছে। এখনো পার্কস্ট্রিটের সবাই গ্রেফতার হয়নি, বরঞ্চ যে প্রধান আসামিকে লুকিয়ে রেখেছিল তাকে আপনি 2 বারের জন্য এমপি করেছেন। আমি বলি একটু বলেন দাদা, পুরোটা বলতে উত্তর দিতে হবে। দাঁড়ান না, কামদুনির বেলায় উনি বললেন সিপিএম মাওবাদী, ছেড়ে দিন। হাসখালিতে 14 বছরের মেয়ে, ওনার নাতনির থেকে একটু বড় হবে, বললেন মেয়েটা প্রেগনেন্ট, হ্যাঁ, যেটা বায়োলজিক্যালি পসিবল ছিল না। এটাও ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী বলেনি। আপনি ঠিক, কোনো মুখ্যমন্ত্রী পদত্যাগ করেনি, কিন্তু যে মুখ্যমন্ত্রী সবসময় সবার পদত্যাগ চেয়েছেন এই ধরনের ঘটনায়, তিনি কেন আজ পদ আগ্রে বসে আছেন? আর একটু আমি হাইজ্যাক নিয়ে বলবো এখন।
আমাদের সময় সংক্ষিপ্ত সরলা, জাস্ট আমরা আলোচনাতেই রয়েছে এবং তারই সঙ্গে এই হাইজ্যাক অর্থাৎ আন্দোলন হাইজ্যাক করে নেওয়ার প্রসঙ্গ, যেখানে বারবার করে রাজনৈতিক দলগুলির প্রসঙ্গ উঠে আসছে। ইতিমধ্যে রিমঝিম যে প্রসঙ্গ ছুঁয়ে গেছেন, কেনই বা এই প্রসঙ্গ উঠে আসছে, এই প্রশ্ন উঠছে, জানবো একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পরে এবার যেদিকে নজর রাখবো, রাত দখলের ডাক যারা দিয়েছিলেন সেই আন্দোলনকারীদের অন্যতম রিমঝিম আমাদের সঙ্গে রয়েছেন। রিমঝিমও বলছেন যে কোথাও একটা যেন আন্দোলন হাইজ্যাক করার চেষ্টা হয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে, প্রত্যেকের প্রতিক্রিয়া নেব। তার আগে ডক্টর গাঙ্গুলির প্রতিক্রিয়া নেব। ডক্টর গাঙ্গুলি, এরকম কি কিছু মনে হয় আপনার? আমার মনে হয় না। মনে হয় না এই কারণে যে রাজনৈতিক দলগুলো তো রাজনীতি করবে, সেটাই তাদের কাজ। কিন্তু ওই দিনের যে আন্দোলন, অর্থাৎ 15ই আগস্ট এর রাত্রে বা 14ই আগস্টের রাত্রে যে জমায়েত এবং যেভাবে ব্যাপারটা শুরু হয়েছিল, এটা কিন্তু যদি রাজনৈতিক ইন্ধন থাকতো তাহলে কিন্তু ভোটে আমরা তার কিন্তু রিফ্লেকশন পেতাম। আমাদের পশ্চিমবঙ্গের এখন অব্দি সাম্প্রতিককালে যে বিভিন্ন ভোটগুলি হয়েছে, সেখানে কিন্তু এখনো দেখা গেছে যে মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসের একটা গ্রহণযোগ্যতা আছে, যে কোনো কারণেই হোক, ঠিক ভুল সেটা অন্য কথা। ডক্টর গাঙ্গুলি, আসবো আমরা একটু এই প্রসঙ্গের মধ্যে যেহেতু রয়েছি, প্লিজ একটু ডক্টর গাঙ্গুলি আমাদের সঙ্গে থাকুন। সজলদা, আমি প্রথম বলি, যারা এই আন্দোলনের ডাক দিয়েছিলেন রিমঝিম দেবী সমেত, তাদের প্রত্যেককে আমি নতমস্তকে প্রণাম জানাই। মানুষ একটা প্ল্যাটফর্ম খুঁজছিল, ওনারাও মানুষের সেন্টিমেন্ট বুঝে সেটাকে ওনারা ছেড়েছিলেন। হ্যাঁ, কিন্তু মানুষ ভাবতে যায়নি কে দিয়েছে, কেন দিয়েছে, কোত্থেকে দিয়েছে। মানুষ মনে করেছিল আমাকে রাস্তায় নামতে হবে। এই যে আপনারা যে আজকে একটা প্রপাগান্ডা শুরু করছেন, হাইজ্যাক করার চেষ্টা হচ্ছে, এটা বলেই আমি শেষ করে নি। যারা আন্দোলন করে, আমরা কোনো প্রপাগান্ডা করছি না। আগে তো এটা আমাকে বোঝাতে দিতে হবে দর্শককে, নাহলে আমাদের সম্পর্কে বার্তা অন্যরকম যাবে। হয়ে গেছে, স্বাভাবিক, এই প্রসঙ্গটা তো তুলতেই হবে। হাইজ্যাক শব্দটা নিয়ে আলোচনা করা মানেই আন্দোলনের গতিকে নষ্ট করা, এটা আমি প্রথম মনে করি। আন্দোলন তো চলছে। হ্যাঁ, না না, এগুলো নিয়ে আলোচনা তো এখন হচ্ছে। তো এই যেই মুহূর্তে হাইজ্যাক শব্দটা মানুষের মাথায় ঢোকাবো, তখনই আন্দোলনের গতি প্রকৃতি খারাপ হতে থাকবে সাধারণ মানুষের মনে। দেখুন, বিরোধী দল তারা রাজনীতি করবে, তারা সরকারের দোষ ত্রুটিকে চোখে আঙুল দিয়ে দেখাবে, এটা গণতন্ত্রের সিস্টেম, এটা তো কেউ কারোর জন্য আলাদা নয়। আপনারা 27 তারিখে যারা এই মুহূর্তে যে ম্যাডাম আছেন, রিমঝিম ম্যাডাম, তিনি বললেন 27 তারিখে যেটা হচ্ছে সেটা এবিভিপি। উনি বুঝতে পেরেছেন, মনস্তাত্ত্বিকবিদ হতে পারেন, আমি বলতে পারবো না। কিন্তু যারা চাঁদকে কাস্তের মতন বানিয়ে দিয়েছিলেন সুন্দর করে, হ্যাঁ, এখন লেফট পলিটিক্স কি আলট্রা লেফট পলিটিক্স আমি বলতে পারবো না। মানুষ সেটা ভাবেনি, মানুষ সেখানে পৌঁছেছিল। আমি চাই যে কোনো প্ল্যাটফর্ম থেকে মানুষ গিয়ে পৌঁছাবো এই আন্দোলনের পাশে দাঁড়া। কাল স্বাস্থ্য ভবন অভিযান বিজেপি করেছিল, আজ থানা ঘেরাও কর্মসূচি বিজেপি চলছে। আচ্ছা, আপনি যে প্রপাগান্ডার কথা বলছেন, আপনারা যেখানে যাচ্ছেন, আপনি যেখানে যাচ্ছেন সেখানে কি আপনি আপনার জি 24 ঘন্টার বুমটা নিয়ে যাচ্ছেন না? আপনি তো আপনার প্ল্যাকার্ড নিয়ে যাচ্ছেন। আমার পেশাগত পরিচয় যখন দরকার সেই হিসেবে যাব। রাজনীতিগত নৈতিকতাগত আমার রাজনৈতিক সেখানেই তো প্রশ্ন সজলদা, সেখানেই তো হাইজ্যাকের প্রশ্ন, প্রপাগান্ডা নয়। এটা ভুল, এটা আপনারা ভুল করতে চাইছেন। না না, আপনার ব্যাখ্যাটাও জনগণ অ্যাকসেপ্ট করবে না। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গটা তো বাংলাদেশ হয়ে যাক চাই না, যে ছাত্ররা মিলে দখল করলো, আজকে সেই বাংলাদেশের কি অবস্থা হয়েছে। আপনাকে ভাবতে হবে যে বিরোধীরা তার রাজনীতি করবেন। আচ্ছা ঠিক আছে, বিরোধীরা যখন করবে, আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা সেটা প্রপাগান্ডা করবেন না, আপনারা সেটা দেখাবেন না, আপনারা সেটা দেখাবেন আবার রাজনৈতিক দলের কর্মীরা হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে, এটা ঠিক নয়। মানে এটাকে আপনি দলীয় পদ থেকে বলছেন দেখাবেন না, না ব্যক্তিগত সজল ঘোষ বলছেন রাজনৈতিক কর্মসূচি দেখানো হবে কি হবে না, সংবাদ মাধ্যম কি দেখাবে কি দেখাবে না, এক্স্যাক্টলি সজল দা সেটা আপনি বলবেনই না কেন? কেউ না, কারণ এক্স্যাক্টলি আমি আপনাকে বলছি, যখন আপনাদের যদি মনে হয় যে হাইজ্যাক হচ্ছে, তাহলে আপনারা দেখান কেন? মনে হওয়ার প্রসঙ্গই নয়, আমরা একটা প্রশ্ন তুলেছি, আপনি আপনার স্টেটমেন্ট দিন। আমি আমার স্টেটমেন্টে এটাই বলছি। এবার আপনাকে আমি বলছি যে ম্যাডামকে আমি বলবো, হ্যাঁ সঠিক বলছি, যে উনি হাতরস দেখেছেন, উন্নাও দেখেছেন, 27 তারিখে এবিভিপিকেও দেখতে পাচ্ছেন। উনি বানতলা ভুলে গেছেন, উনি ধানতলা ভুলে গেছেন, ওনার বিলকিস বানু মনে আছে, ওনার নেহার বানু মনে নেই। নেহার বানু বলে ফুলবাগান থানায় একটা মহিলা পথবাসিনী মহিলাকে রেপ করেছিল নীলকমল ঘোষ বলে একজন পুলিশ কনস্টেবল ফুলবাগান থানার। তার তখন শ্যামল চক্রবর্তী, আপনি আজকে যে পদে আছেন,
শ্যামল চক্রবর্তী তখন, আমরা তখন ছোট, শ্যামল চক্রবর্তী তখন মন্ত্রী ছিলেন, মানে পরিবহন মন্ত্রী, বামফ্রন্ট, হ্যাঁ, 500 টাকা হাতে গুঁজে দিয়েছিলেন, 500 টাকা হাতে গুঁজে। আমি একটা কথা বলি, আমি জাস্ট প্রশ্ন করি, যারা পশ্চিমবঙ্গেরটা দেখতে পান না, আমি তাদেরকেও ধিক্কার জানাই। ডাক্তার রেপ হয়েছেন, মার্ডার হয়েছেন বলে তো আন্দোলনটা নয়, বাংলার মেয়ের সম্মানহানি হয়েছে বলে লড়াই। রিমঝিম প্লিজ, ইস্ট বেঙ্গল আমার সময় সংক্ষিপ্ত, প্রত্যেকের কাছে যেতে হবে, প্লিজ বুঝুন। রিমঝিম, দেখুন, আমি তো এখানে কোনো রাজনৈতিক দলের বিরোধ করতে আসিনি, আমি আমার কথাগুলো রাখতে এসেছি। দেখুন, আপনি মানে কথা বলতেই পারেন, কিন্তু আমার যে কথাগুলো বলার আছে, আপনি যখন বলছিলেন আমি ইন্টারাপ্ট করিনি, তাহলে আমাকে কথাগুলো বলতে দিন। ইন্টারাপ্ট করছি না ম্যাডাম, আমি জাস্ট, এবং আমাকে দেবী, ম্যাডাম ইত্যাদি না বললেও হবে, আপনি আমার নাম নিয়েই বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এতেও আপনার আপত্তি আছে দেবী ম্যাডাম? রিমঝিম, রিমঝিম বলুন, বলুন, বাড়িতে এটাই শিখিয়েছি, আমি এটাই বলছি। সজলদা প্লিজ, আমরা একটু আলোচনায় থাকি। রিমঝিম প্লিজ। বিষয়টা হচ্ছে যে ধরুন, এই আন্দোলনকে প্রথম থেকেই যখন আমরা নিয়ে এসেছিলাম এবং এই আন্দোলনের কথা আমরা বলেছিলাম, তখন কোনোভাবেই আমরা কোথাও বলিনি যে এটি অরাজনৈতিক আন্দোলন। সেটা সৈকতদার কথাতেও উঠে এলো আর কি, কিন্তু অরাজনৈতিক কোথাও বলা হয়নি। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সবসময় রাজনীতিকে আমরা দেখেছি সংসদীয় রাজনীতির আক্ষেপে, সবসময় দেখেছি তার ঘেরাটোপের মধ্যে, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে কিছু বছর আগেই কৃষক আন্দোলন হয়েছে, তারা কোনো সংসদীয় রাজনীতির মধ্যে আসেননি, তারা নিজেদের মতন করে পথে নেমেছিলেন। যখন পিঞ্জরাতোড় আন্দোলন হয়েছে তখন নারীরা নিজেরা পথে নেমেছেন, কারফিউয়ের বিরুদ্ধে কথা বলেছেন, তারা কোনো স্পেসিফিক সংসদীয় রাজনৈতিক দলের মধ্যে আসেননি। কিন্তু তার মানে এটা নয় যে তাদের মধ্যে কোনো রাজনীতি ছিল না বা তারা কোনো রাজনৈতিক কথা বলছেন না। এবং প্রত্যেকবার এই দেশের মধ্যে দেখা যাচ্ছে, যখনই কেউ সাধারণ মানুষ হয়ে নিজের রাজনৈতিক চিন্তা মাথায় আনতে চাইছে, তার নাম যদি সুকুমারী মাহাতো হয় তাহলে তাকে মাওবাদী বলে দেওয়া হচ্ছে, সে যদি মুসলমান হয় তাহলে তাকে দেশদ্রোহী বলে দেওয়া হচ্ছে, এবং নানান ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে। উনি যে যে ঘটনা কোনো ট্যাগ দেওয়া হয়েছে এই আন্দোলনে, হাইজ্যাক করার চেষ্টা, যে কথা যেটা সজলদা বলছেন, সজলদা নিজেই বললেন যে আমরা যে পোস্টার বানিয়েছি, যে পোস্টার ছড়িয়েছে নানান দিকে, সেখানে রাতের চাঁদকে হাত দিয়ে ধরার কথা বলা হয়েছে। রাত দখলের আন্দোলনের একটা সিম্বল রাতের চাঁদকে হাত দিয়ে ধরা থাকতেই পারে। উনি চাঁদকে যদি কাছতে দেখেন তাহলে তো খুব মুশকিল। সিম্বলের বাইরে আলোচনায় আমাদের সঙ্গে ইতিমধ্যে আলোচনায় অংশগ্রহণ করেছেন ডক্টর কুণাল সরকার। ডক্টর সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্নেহাশিস দা, আমি যেটা বলছিলাম যে এই রাত দখল শুধু একটা দিন না, 365 দিনই রাত দিন নারীদের জন্য, মহিলাদের জন্য উন্মুক্ত থাকে, এটা আমরা সকলে চাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে গন্তব্য তো হওয়া উচিত এই বিজেপি বলুন, সিপিএম বলুন, সিজিও কমপ্লেক্স, কারণ তাদের হাতে এখন বিচারের ভার। ওরা রেপের ভারটা তো আপনাদের হাতে ছিল, রেপের ভারটা তো আপনাদের হাতে ছিল, রেপের ভারটা তো আপনাদের হাতে ছিল, মার্ডারের ভারটা তো আপনাদের হাতে ছিল, তুমি কি সন্দীপ ঘোষের দুর্নীতির ভারটা তো আপনাদের হাতে ছিল। চলে যাচ্ছ নবান্নতে, মানে অ্যাকচুয়ালি নবান্ন যাইনি, আপনি সিজিওতে গেছেন, আমি সেটা মনে করালাম। ওই তো নবান্নতেই তো আপনি যেতে বললে আমি যাব। এখন বিষয়টা হলো যে এটা, এই যে সামাজিক ব্যাধি দূর করার জন্য প্রত্যেকেরই, প্রতিটা রাজনৈতিক ও রাজনৈতিক যে পক্ষগুলো আছে, আগে মুখ্যমন্ত্রী ব্যাধিটা দূর করলে হয় না, সবাই মিলে এক হওয়ার কথা বলছেন। মুখ্যমন্ত্রী ব্যাধিটা যে সবসময় নির্যাতিতাকে ছোট করেন, উনি নির্যাতিতা ধর্ষিতাকে ছোট করেন। চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে আসবো, কিন্তু তার আগে প্রথম প্রশ্ন থাকবে, রাত দখলের ডাক 14ই আগস্ট যেটা দেয়া হয়েছিল, সেই আন্দোলন কোথাও কি হাইজ্যাক করে নেওয়া হচ্ছে? আপনি কি মনে করেন? কাকে জিজ্ঞেস করলে আপনাকে, ডক্টর সরকার, আপনাকে। দেখো, আমার মনে হয় যে ওভারঅল রাজনৈতিক দলেদের একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স হচ্ছে, তারা মোটামুটি একটা হীনমন্যতায় ভুগছেন। কারণ যখন একটা সামাজিক ডাক দেওয়া হয় ফ্রম আ পপুলেশন ফোরাম, এবং যারা এই ডাকটা দিয়েছিলেন তারা নিজের মতো করে একটা পোস্টার ডিজাইন করেছিলেন, এবং যখন আজকে একটা সঙ্গত কারণে একটা আরবান সোসাইটি, যে সোসাইটিটা সাধারণভাবে খুব সেলফ সেন্টার্ড, যে নিজের মোটামুটি খাওয়া দাওয়া জুটলে একটা মোটামুটি কমফর্টে তারা বেঁচে থাকতে পারলে তারা সাধারণত সন্তুষ্ট থাকে, খুব একটা খোঁচা না দিলে যারা হঠাৎ করে রাস্তায় টাস্তায় নেমে পড়ে না, আজকে সেই সোসাইটি যখন দলে দলে রাস্তায় তারা নামে, তখন আমি আমার পলিটিক্যাল পার্টির সমস্ত বন্ধু বান্ধব, সতীর্থ, অগ্রজ সবাইকে
অনুরোধ করব যে মানুষের সেই বোধ এবং মানুষের সেই পারসেপশনকে আপনাদের ওই নিত্য নৈমিত্তিক আমি ওই করেছি তুমি এই করেছো 47 সালে এই হয়েছিল 2150 সালে এই হবে, এই সারমর্মহীন অন্তর্কলহের মধ্যে টেনে আনবেন না। আজকে এই জিনিসটা হয়েছে কারণ মানুষ দেখতে পাচ্ছে এই বিভীষিকার প্রতিচ্ছবি সে মধ্যে মধ্যে নিজের মধ্যে দেখছে, নিজের পরিবারের মধ্যে দেখছে। এখন যে কোনো মুভমেন্ট, আজকে জবের থেকে মানুষের ইতিহাস লেখা শুরু হয়েছে, যে কোনো মাস মুভমেন্ট, হাউ লং হ্যাজ ইট রিমেইনড এ পলিটিক্যাল? আজকে লোকে মধ্যে মধ্যে আপনি যদি প্রপারলি অ্যানালাইজ করেন, আপনি চৈতন্যের মুভমেন্টের মধ্যেও রাজনৈতিক ছায়া খুঁজে পাবেন তখনকার দিনে। সুতরাং আমাদের সেই ভনিতাগুলো আজকে আমরা কেন করছি? এই ভনিতাগুলো তো করে লাভ নেই। এবং যে রাজনৈতিক দল মানুষের বোধ এবং মানুষের ইস্যুর সঙ্গে আইডেন্টিফাই করতে পারে না, সেই রাজনৈতিক দল ব্যর্থ, অ্যাবসলিউট ফেলিয়ার। কুণালদা প্লিজ একটু আমাদের সঙ্গে থাকুন। স্নেহাশিস দা, অ্যাবসলিউট ফেলিওরের কথা বলছেন কুণালদা। দেখুন, রাত দখলের যে ডাক যে দিক থেকেই আসুক না কেন, সেদিন যে মানুষগুলো নেমেছিলেন তার মধ্যে সব রাজনৈতিক দলেরই মানুষ। সেদিন রাজনীতি ছিল বলে আমার মনে হয় না, কিন্তু পরে দেখলাম কিছু ডিআইএফের পতাকা ছিল এবং সেই জায়গায় বিজেপি এবং বিশেষ করে সিপিএম এই যে দাবি সেটাকে আর সেইটাকে একটা রাজনীতিগতভাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা ইত্যাদিতে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার, সারা ভারতবর্ষের বিচারে এই সামাজিক ব্যাধি দূর করতে হলে সমস্ত পক্ষকে একসাথে এক সুরেই কিন্তু আমাদের আইন কানুন বিচার পদ্ধতি এই বিষয়ের উপরে পরিবর্তনের জন্য এগোতে হবে। আবারও ডাক দেওয়া হয়েছে। দেখুন, আমাদের আন্দোলনের এরকম দাবি যদি আমরা শুধুমাত্র পদত্যাগ ভেবে নিই যে পুরো আন্দোলনের দাবি সেটা, তাহলে সেইটা খুবই মুশকিলের বিষয়। মানে প্রথম থেকেই এখানে স্ট্রাকচারাল চেঞ্জের দাবি করা হয়েছে, তাহলে মানে মুখ্যমন্ত্রী পদত্যাগ যদি চাওয়া হয় এবং সেটাই যদি সুরাহা হয়, তাহলে প্রধানমন্ত্রীরও পদত্যাগ করা উচিত। উত্তরপ্রদেশে যে কেসগুলো হয়েছে তাতে যোগীরও পদত্যাগ করা উচিত। পদত্যাগ করলে তো আসলে সমাজের মনন বদলাবে না, যে কারণে এই ঘটনাগুলো ঘটছে সেইগুলো বদলাবে না। আমরা বারবারই স্ট্রাকচারাল চেঞ্জের কথা বলছি। আমরা বলছি পাঠ্যক্রমে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে পড়ানো হোক, আমরা বলছি রাতে বাস চালানো হোক, রাতে ট্রেন চালানো হোক ঠিক মতন করে, যাতে রাতে যারা যাচ্ছেন তারা ঠিক মতন পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করতে পারেন। আমরা বারবার করে বলছি ক্রেশ ফেসিলিটি থাকুক, আমরা বারবার করে বলছি সুরক্ষিত রেস্টরুম থাকুক, আইসিসিগুলোকে ঠিক মতন চালনা করা হোক, নিরপেক্ষভাবে চালনা করা হোক, সেগুলোকে ইলেক্ট করা হোক। এই ধরনের স্ট্রাকচারাল দাবি আমরা বারবার করে জানিয়েছি। এই দাবিগুলোর প্রসঙ্গ আসছে এবং তারই সঙ্গে কিন্তু চিকিৎসকদের কর্মবিরতিও চলছে এবং সেই জায়গা দাঁড়িয়ে আরজি করে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, এই সমস্ত কিছু জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকদের কি বক্তব্য? দুই সিনিয়র চিকিৎসক রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, জানার চেষ্টা করব। একটা বিরতির পর জনগণমনতে সঙ্গে থাকুন। এবারে যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো, আরজি করে জুনিয়র চিকিৎসকরা এখনো কর্মবিরতিতে রয়েছেন। দুই সিনিয়র চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন, তাদের কাছ থেকে জানতে চাইবো তাদের তরফ থেকে জুনিয়র চিকিৎসকদেরকে কি আহ্বান থাকবে। ডক্টর সরকার। দেখো, আরজি করের কর্মবিরতি যে হচ্ছে, আমাদের একটা কথা মনে রাখতে হবে যে ডাক্তারদের কর্মবিরতি করার ডেফিনেটলি সঙ্গত কারণ আছে। এখন ঘটনাটা হচ্ছে যে এই কর্মবিরতি হতে হতে আমরা সুপ্রিম কোর্ট অনুরোধ করেছে। ডক্টর সরকার, শোনো, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই অনুরোধ করেছে, সুপ্রিম কোর্ট অনেক কিছুই করেছে। সুপ্রিম কোর্ট যদি এখন সুপ্রিম কোর্টকে, আমার ওই বারবার মহামান্য বলতে একটু অ্যালার্জি হয় আর কি, সুপ্রিম কোর্টকেও একটা বাস্তবসম্মত জায়গায় আসতে হবে। আমাদের ছেলেমেয়েরা, আমাদের ডাক্তাররাও, তারাও রিয়েলাইজ করছে, ডেফিনেটলি করছে, যে তাদের একটা কাজে ফিরে যাবার আমাদের হসপিটাল সিস্টেমকে, কারণ হসপিটাল ইজ নট দ্য প্রপার্টি অফ এনি পলিটিক্যাল পার্টি। হসপিটাল বিলংস টু দ্য পিপল, হসপিটাল বিলংস টু দ্য স্টেটস। আপনি কি আহ্বান জানাচ্ছেন?
আমি নিশ্চয়ই আহ্বান জানাচ্ছি। প্লিজ ডক্টর সরকার একটু থাকুন আমাদের সঙ্গে। ডক্টর গাঙ্গুলি, আহ্বান জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করে তারা যাতে আরজি করে জয়েন করে। বক্তব্য আছে যে আজকে দুটো বিষয় তো বারবার সবাই বলছেন আপনারা, একটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং সেখানে আমাদের যে প্রশাসন, রাজ্য প্রশাসন অর্থাৎ দিদেন প্রিন্সিপাল এবং তার বাহিনী যারা এটা করেছেন, অনেক দেরি করে এফআইআর করেছে ইত্যাদি, এবং পুলিশ, এখন তাদের তো সব দায়িত্বটা আখেরে কিন্তু মুখ্যমন্ত্রীর ঘাড়ে গিয়ে পড়ে, নৈতিক দায়। আমার ডক্টর গাঙ্গুলি, মুখ্যমন্ত্রী, ডক্টর গাঙ্গুলি, আপনার প্রাক্তন কলেজ, আপনি আপনার প্রাক্তন কলেজের জুনিয়র চিকিৎসকদের কি আহ্বান জানাবেন? জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসা উচিত মুখ্যমন্ত্রীর, ওই জুনিয়র ডাক্তারদের সঙ্গে, নির্যাতিতার মার সঙ্গে তিনি ওখানে অবস্থান করবেন, তাদের সঙ্গে বসা উচিত, সেইখানে গিয়ে তার এই ভুলগুলো স্বীকার করা উচিত। সেটাই কিন্তু একমাত্র পজিটিভ টোন। এই পজিটিভ টোন হলো আমার। ডক্টর গাঙ্গুলি, একটু আমাদের সঙ্গে থাকুন। সৈকত, দেখুন, আপনারা এতক্ষণ আলোচনা করলেন, সময় খুব অল্প বলছেন। আসলে ঢাকতে যারা চান এই মমতা সরকারের দুর্নীতি, তারাই আসলে ছদ্মবেশে আড়াল করবার চেষ্টা করেন, তাই তারা সাজেন অরাজনীতি। বিষয়টা হচ্ছে ন্যারেটিভ পাল্টাই দিলেও হবে না, গোলালেও হবে না। রাজনীতি রাজনীতির মতন থাকবে, বিরোধী দলের কর্মী নেতৃত্ব হিসেবে আমাদের বামপন্থীদের ভূমিকা সেইভাবেই থাকবে। আমরা এত সহজে স্নেহাশিসদার মিষ্টি কথা শুনে ভুলে যাব না 14 তারিখ রাত্রে দিনহাটাতে উদয়ন গুহ কী করেছিলেন, বাঁকুড়ার অরূপবাবু কী বলেছিলেন, মদন মিত্র কী বলেছেন এই আন্দোলনকারীদের পক্ষে। স্বাভাবিকভাবে যারা আন্দোলন করছেন আর যারা আন্দোলনকে একদম সুচতুরভাবে বিভাজিত করবার চেষ্টা করছেন, নাগরিক আন্দোলন কোনোভাবে এই রাজনৈতিক ছদ্মবেশের আড়ালে নষ্ট করা যাবে না। স্নেহাশিস দা, এইমাত্র ডক্টর গাঙ্গুলি এবং ডক্টর সরকার তারা আহ্বান জানাচ্ছেন, যদিও আন্দোলনের বিষয়ে তাদের বক্তব্য রয়েছে, কিন্তু তারই সঙ্গে বলছেন আলোচনায় বসে পুরো বিষয়ে যাতে মীমাংসা দিতে বিষয়টা যায়। হলো যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করবেন, দাবি জানাবেন, একেবারে এটা সঠিক, কিন্তু একেবারে পুরোপুরি যদি চিকিৎসার মধ্যে না আসেন, সব থেকে ক্ষতি হয় কিন্তু গরিব মানুষ যারা হাসপাতালে চিকিৎসার জন্য যান, অনেক অসুস্থ রোগী চিকিৎসা পান না। এটা সরকারের কাছে দাবি থাকতে পারে, বিচার ব্যবস্থার কাছে দাবি থাকতে পারে, দোষীদের শাস্তি বা পরিকাঠামোর পরিবর্তনের, কিন্তু ক্ষতিটা তো হচ্ছে শেষ পর্যন্ত হচ্ছে একদম গরিব একজন রোগীর ক্ষতি হয়ে যাচ্ছে। এটা মাথায় রেখে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা চিকিৎসায় ফিরুন, কিন্তু আন্দোলনও রাখুন। রিমঝিম আন্দোলনে তো রয়েছে, কিন্তু যারা অন্যতম আন্দোলনকারী চিকিৎসকরা, তাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে এই পুরো বিষয় নিয়ে? চিকিৎসক বন্ধুরা অনেকেই জানিয়েছেন যে ভীষণ ইমার্জেন্সি কেসগুলোতে তারা নিজেরা দায়িত্ব নিয়ে সেই কেস হ্যান্ডেল করছেন, এবং তারা যেহেতু পড়াশোনা করেছেন, তারা ডাক্তার হয়েছেন, তাদের নিজস্ব দায়িত্ববোধ রয়েছে, এবং এই আন্দোলনকে তারা নিয়ে যেতে চাইছেন, কারণ নানান সময় তাদের ইনফ্রাস্ট্রাকচার থাকে না, যে কারণে আসলে চিকিৎসক এবং সাধারণ মানুষ পক্ষ হয়ে যায়, যেখানে সরকারের উপরে যে প্রশ্ন ওঠা উচিত সেইগুলো ওঠে না। সেইগুলিও বলা দরকার বলে মনে করছি, এবং বন্ধুবান্ধব থেকে যা খবর পাচ্ছি, তারা যেগুলি ইমার্জেন্সি কেস যেখানে থাকা খুব জরুরি, সেখানে ডাক্তাররা অবশ্যই থাকছে। সজলদা, না দেখুন, ডাক্তারদের আন্দোলন নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু ডাক্তাররাই বুঝবেন। আমরা চাইবো যে মানুষ যাতে পরিষেবা পান, কিন্তু আদৌ সরকারি হাসপাতালেই ডাক্তাররা চাইলেও কি আদৌ পরিষেবাটা দিতে পারেন? হাসপাতালে আজকে ওষুধ নেই, কালকে অমুক নেই, পরশুদিন তমুক নেই, আপনি হাসপাতালে বেড পান কোথায়? এই হাসপাতালে এই রাজ্যের একজন দায়িত্বশীল একজন বিধায়ক, তিনি কুকুরের ডায়ালিসিসের জন্য রেফার করেন, সেখানে তো মানুষ বঞ্চিত হয় এমনিতেই। আপনি আমাকে বলুন যে এমনিতেও কি হাসপাতালগুলোয় সাধারণ গরিব মানুষ খুব বেশি পরিষেবাটাও কি পান? কিন্তু আমি চাইবো যে তা সত্ত্বেও তাদের কাছে তো দ্বিতীয় কোনো রাস্তা নেই, তাদের তো ওখানেই যেতে হবে। যার মিনিমাম সুযোগ আছে সে কখনোই সরকারি হাসপাতালে যায় না, তাদের কথাটাও বিবেচনা করা উচিত, আমি এই দাবি করব। কিন্তু প্রতিদিন বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি, কখনো এর আগে নীলরতন সরকার হাসপাতালে একজন ডাক্তারের প্রায় চোখ নষ্ট হয়ে গেল, মরতে মরতে বেঁচে গেছেন। এর আগে আমরা কদিন আগে দেখলাম ন্যাশনাল মেডিকেল কলেজে ডাক্তারদের ওপর আক্রমণ করলো বলে তাদের পুলিশ লাঠি দিয়ে মারলো, সেটা নিয়ে অনেক গন্ডগোল হলো। এবং আরজিকর সহ মেডিকেল কলেজ সর্বত্রই আমরা এই প্রতিনিয়ত দেখি যে ডাক্তাররা সফট টার্গেট, তাদের উপর হামলা করে দেওয়া হচ্ছে। সেটাও দেখা উচিত, কারণ সুপ্রিম কোর্ট বুঝেছে সেন্ট্রাল ফোর্স দিতে হবে। একটা হসপিটালে ঘটেছে বলে একটা হসপিটালকে সেন্ট্রাল ফোর্স দিচ্ছে, বাকি হসপিটালগুলো প্রোটেক্টেড হবে কি করে, সেটাও তো বাবার বিষয়। খুব সংক্ষেপে প্লিজ। বিষয়টা হলো যে সজল যে কথাগুলো বললেন, যে আমাদের মতো দেশে আর্থিক অবস্থার মধ্যে যে দেশ রয়েছে, তার মধ্যে একটা অঙ্গরাজ্য তার সীমিত ক্ষমতার মধ্যে কাজ করতে হয়, সেই অবস্থার মধ্যে
পরিকাঠামো সেই জন্যই করতে হবে। তাহলে বলুন সময় প্লিজ প্লিজ ভেরি এইসব চিপ কথা বলছে বলে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির উঠে দাঁড়াতে পারছে আপনি বিজেপিটা করুন দাদা প্লিজ, আপনি চলে আসুন। আমি রাজনীতির বাইরে যাওয়ার চেষ্টা করবো এবং দুজন চিকিৎসক আমাদের সঙ্গে সিনিয়র চিকিৎসক রয়েছে, জাস্ট তাদের কাছে একটা করে লাইনে আমি জানতে চাইবো, কোনো রকম কথাবার্তা বলবেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে? ডক্টর সরকার। হ্যাঁ, অবশ্যই আমরা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলবো, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করব আর অনুরোধ করব যে ওই রকম যেরকম ওই চিকিৎসকদের সমন করার মতো এর মধ্যে খুঁচিয়ে ঘাটা করবেন না। মানুষের মন বিক্ষিপ্ত, একটু সময় দিন। আমাদের ছেলেমেয়েরা বুঝে অনেক দুঃখ কষ্ট সহ্য করে প্রায় 50-60 জন ডাক্তার এই আরজি করের ঘটনায় আতঙ্কিত হয়ে তারা ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। দ্য প্রবলেম is not as simple as it looks, কিন্তু তারাও দায়িত্বশীল। আজকে আমাদের জুনিয়র ডাক্তাররা হ্যাভ আ প্রোফাউন্ড সেন্স অফ রেসপন্সিবিলিটি। অপেক্ষা করব ডক্টর সরকার, প্লিজ আমাদের সঙ্গে থাকুন, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। ডক্টর গাঙ্গুলি, আপনারই সহকর্মী যারা বয়সে অনেক ছোট, তাদের সঙ্গে কথাবার্তা বলবেন কি এই পুরো বিষয় নিয়ে, কর্মবিরতি তোলার বিষয়? আমরা আন্দোলনের প্রথম থেকেই কথাবার্তা বলছি, যেহেতু আমি প্রাক্তনী আরজি করের আমাদের প্রাক্তনী ছাত্র সংসদ যারা আছেন তাদের মাধ্যমে, এবং তাদের সঙ্গে নিরন্তর যোগাযোগ আছে। কিন্তু যেহেতু আরজি করেই ঘটনাটা ঘটেছে, সুতরাং সেখানকার ইমোশনাল সার্জ অনেক বেশি। এটা দিল্লির এমস না বা পিজিআই চণ্ডীগড় না যে তারা সুপ্রিম কোর্ট বললো উইথড্র করে নিল, তাদের পক্ষে এটা করা সোজা। আরজি করের ক্ষেত্রে বিশেষ করে এটা খুব কঠিন, কিন্তু সেই প্রক্রিয়া আমরা চালাচ্ছি যে যাতে একটা সেটেলমেন্ট হয়। কিন্তু সরকারকেও নমনীয় হতে হবে, আরো সংবেদনশীল হতে হবে। শুধুমাত্র ভয় দেখিয়ে কিছু করা যাচ্ছে না। ডক্টর গাঙ্গুলি প্লিজ সঙ্গে থাকুন। মানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা সরকারের তরফ থেকে মন্ত্রীও সরকার জুনিয়র ডাক্তারদের কোনো রকম ভয় বা এইসবের মধ্যে নেই, তাদের দাবিগুলো মেনেই নিরাপত্তা যেভাবে আনা যায় তার জন্য সরকার কিন্তু স্টেপ নিয়ে চলেছে। এটা মুখ্যমন্ত্রী বারবার বলেছে, তাদের এই আবেগ, তাদের এই দাবির পাশে তিনি সবসময় আছেন। সরকার কেন, তারা তো সরকারেরই আন্দোলনের কথা বলা হচ্ছে, আর অপরদিকে কিন্তু সরকারের ভূমিকা কি এই প্রসঙ্গ উঠছে, এবং এই পুরো বিষয়ে দাঁড়িয়ে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি, জুনিয়র চিকিৎসকদের বক্তব্যই বা আর কি উঠে আসে সেদিকেও নজর থাকবে, সঙ্গে বিচার। আমাদের এই আলোচনা আজকে এখানেই শেষ করছি। জনগণমন আজকের মতো এই পর্যন্তই। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এরপর দেখুন পেজ ওয়ান। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সমস্ত মেডিকেল স্টুডেন্টরা, আমাদের এখন ছেলে মেয়ে, তারা যেভাবে প্রতিবাদ করছে, আমি যতদিন আমার মেয়ের বিচার না পাই, আমিও তারা যেভাবে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে থাকতে চাই।